হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণী বাংলার বাকি যে প্রশ্নগুলো ছিল পার্ট 2টা আমি আজ তোমাদের সাথে আলোচনা করলাম। অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আগের ভিডিওতে বাংলার বঙ্গ আমার জননী আমার অধ্যায়ের 7 দাগের যে 2-4 কথায় যে বাক্যগুলো লিখতে বলেছেন সেটা দুখানা আমি আগের ভিডিওতে দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো তোমরা অবশ্যই দেখে নিও। তো আজকে আমি আর বাকি যে দুটো আছে সেইটা এবং বাকি যা যা প্রশ্ন আছে সবটা আমি আলোচনা করছি ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে কি আছে, নিমাই। নিমাই সম্পর্কে আমরা পড়বো এবার। তিনি শ্রী চৈতন্য নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন সুপণ্ডিত। তিনি শ্রীকৃষ্ণ নামগান করতেন। ভক্তি আন্দোলনের অন্যতম ব্যক্তি এই নিমাই শ্রী চৈতন্য। তার প্রচারিত ধর্মমত বৈষ্ণব ধর্ম নামে পরিচিতি লাভ করে। নেক্সট, চণ্ডীদাস। কবি চণ্ডীদাস পদাবলী সাহিত্য জনপ্রিয় কবি। রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক তার পদ্যগুলি আজও সকলের কাছে মুগ্ধ করে। নেক্সট, 8 দাগে নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও। 8.1 কবি দেশকে কি কি নামে সম্বোধন করেছে? কবি দেশকে নানা নামে সম্বোধন করেছে, যেমন মা, বঙ্গ, সাধনা, দেবী, ধত্রী, স্বর্গ নামে সম্বোধন করেছে। কেন গো মা তার মলিন বেশ? মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? তাকে মা বলা হয়েছে কেন? মা বলতে কবি বঙ্গ জননীকে বুঝিয়েছেন। তাকে মা বলেছেন কারণ কবির মতে বঙ্গজননী হলেন মায়ের মতো। মা যেমন সন্তান ধারণ করেন, পালন পোষণ করেন, তেমনি বঙ্গজননী আমাদের ধারণ করেছেন, পালন পোষণ করছেন। 8.3 মায়ের বেশ মলিন ও বেশ রুক্ষ কেন? পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনে দেশমাতা লঞ্চিত ও অপমানিত। ভারতের মানুষ ইংরেজদের হাতে অত্যাচারিত। মায়ের লাঞ্ছনা ও অপমান করিও ও বেদনাবোধ করেছেন। ভারতমাতার 30 কোটি সন্তান দেশমাতার শৃঙ্খল মোচন করতে পারেনি। তাই ভারতমাতার মলিন বেশ ও রুক্ষ বেশ। প্রশ্ন কি আছে যে অশোক কোথায় কোথায় তার প্রভাব বিস্তার করেছিল? সম্রাট অশোক মগধের রাজা ছিলেন। কলিঙ্গ জয়ের পর অশোক যুদ্ধ বিজয় পরিত্যাগ করেন, ধর্ম বিজয়ের মনোনিবেশ করেন। তিনি সুদূর সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে পাঠান। সুদূর গান্ধার থেকে কন্যাকুমারী পর্যন্ত এমনকি ভারতের বাইরেও অশোক প্রভাব বিস্তার করেছিল। নেক্সট প্রশ্ন কি আছে, অর্ধজগৎ ভক্তি প্রণত চরণে যার। অর্ধজগৎ বলতে কবি কি বুঝিয়েছেন? কার চরণে তা প্রণত হয়েছে? তাহলে অর্ধজগৎ বলতে এখানে কবি অর্ধেক পৃথিবীকে বোঝাতে চেয়েছেন। আর কার চরণে তার প্রণত হয়েছে সেটা বলতে কবি এখানে বুঝিয়েছেন ভগবান বুদ্ধদেব তার শান্তি ও মুক্তির বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তার প্রচেষ্টা বৌদ্ধ ধর্ম তৎকালীন সময় পৃথিবীর নানান দেশে ছড়িয়ে পড়েছিল। ভগবান বুদ্ধ এর চরণে অর্ধেক পৃথিবী প্রণত হয়েছিল। নেক্সট প্রশ্ন কি আছে, যুদ্ধ করিল প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য কে ছিলেন? তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? বাংলাদেশের 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন প্রতাপাদিত্য। তিনি যশোরে যথেষ্ট শ্রীবৃদ্ধি ঘটান এবং আনেন জনহীনতা কাজ করেন। তিনি দিল্লির মোগল সম্রাট আকবরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। প্রথমে আকবরের পাঠানো সেনাপতি তার কাছে পরাজিত হয়ে ফিরে যান। তিনি মোগল সম্রাটকে কর দেওয়া বন্ধ করে দেন। মোগল সেনাপতি মনমোহন সিংয়ের হাতে তিনি পরাজিত হন এবং বন্দী অবস্থায় দিল্লি যাত্রাকালে পথে বারাণসীতে তার মৃত্যু হয়। ধন্য আমার বলতে কাদের বোঝানো হয়েছে? আমরা এখন নিজেদের ধন্য আমরা কখন নিজেদের ধন্য বলে মনে করতে পারি? আমরা বলতে এখানে কবি বলতে চেয়েছেন যারা বঙ্গভূমিতে বসবাস করছেন সেই বঙ্গমাতার সন্তানদের বঙ্গমাতা তথা ভারতমাতার হাতে পরাধীনতার শৃঙ্খল। আমরা যদি আমাদের দেশমাতৃকার সম্মান রক্ষা করতে পারি এবং যে সমস্ত মহাপুরুষরা আমাদের দেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন, যেমন নিমাই, চণ্ডীদাস, প্রতাপাদিত্য ইত্যাদি, এই সমস্ত মহাপুরুষদের রক্ত যদি আমাদের শিরায় বহমান থাকে তবে আমরা নিজেদের ধন্য বলে মনে করতে পারি। নেক্সট, নবীন গরিমা কিভাবে ললাটে ফুটে উঠবে?
পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ভারতমাতা দৈন্যদশা বর্ণিত হয়েছে। দেশমাতৃকার সমস্ত দুঃখ, দৈন্য, লজ্জা, ক্লেশে কারণ বিদেশির শক্তি পদান্নতিত হয়ে থাকা। তাই কবি মনে করেন, ভারতবাসী যদি সম্মানিতভাবে লড়াই করে দেশে পরাধীনতার অন্ধকার দূর করে দেশমাতৃকাকে স্বাধীন করতে পারে, তবেই দেশমাতার ললাটে নতুন গৌরব ফুটে উঠবে। পরাধীন মেঘ কেটে উঠবে স্বাধীনতার সূর্য। নেক্সট প্রশ্ন আছে, আমরা কিভাবে বঙ্গজননীর দুঃখ, দৈনন্দিন লজ্জা দূর করতে পারি? দেশমাতার সকল দুঃখ, দৈনন্দিন লজ্জার কারণ বিদেশি শক্তি পদান্বিত থাকা। কবি মনে করেন, ভারতবাসী যদি সম্মিলিতভাবে লড়াইয়ের মাধ্যমে দেশে পরাধীনতার অন্ধকার দূর করে দেশমাতাকে স্বাধীন করতে পারে, তবেই বঙ্গজননীর দুঃখ, দৈন্য, লজ্জা দূর হবে। এবার 9 দাগের যে প্রশ্নগুলো আছে, তোমাদের আমি সব প্রশ্ন করাচ্ছি না, কারণ প্রথমে যে প্রশ্নটা আছে তোমরা দেখতেই পাচ্ছ, যদিও মা তোর আজ আধার ঘর, কবির কেন এমন মনে হয়েছে বঙ্গজননীর আধার ঘিরে আছে? এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, কিন্তু বাকি যে বইতে তোমরা দেখবে যে প্রশ্নগুলো আছে, যেমন ধরো 9.2, এই বঙ্গভূমি তোমার কাছে কেন প্রিয় সে সম্পর্কে জানিয়ে বন্ধুকে, তোমরা এগুলো নিজেরা করে নেবে। এইগুলো সেরকম কিচ্ছু নেই, সেই কারণে আমি তোমাদেরকে এগুলো করাচ্ছি না। শুধুমাত্র 9.1-এ যে কোয়েশ্চেনের অ্যান্সারটা আছে সেটা তোমাদের সাথে আমি আলোচনা করে দিচ্ছি, কেমন? তো চলো শুরু করা যাক। প্রশ্নটিত অংশটি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত বঙ্গ আমার জননী আমার কবিতা থেকে গৃহীত হয়েছে। ভারতবর্ষ আজ ইংরেজ শাসনের জর্জরিত। ইংরেজদের বর্বর অত্যাচারে বঙ্গজননী আজ অপমানিত, অথচ একসঙ্গে বঙ্গমাতার সন্তানরা সারা পৃথিবীতে তাদের অসামান্য কৃতিত্বের পরিচয় রেখেছে। এখন জন্মেছিল বিখ্যাত রাজা প্রতাপাদিত্য। বুদ্ধদেব এই মাটিতে জন্মেই অর্ধজগতে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দিয়েছিলেন। শ্রী চৈতন্যদেব সারা পৃথিবীকে ভাসিয়েছিলেন প্রেম সাগরে। এই ভারতের মাটিতে জন্মেই অশোক গান্ধার থেকে জলাধি পর্যন্ত তার প্রভাব বিস্তার করেছিল। কিন্তু বর্তমানে বঙ্গমাতার সেই গর্ভকে ভূমিষ্ঠ করেছে অত্যাচারী ইংরেজ জাতি। বঙ্গমাতা আজ শোষিত, লজ্জিত, অপমানিত। বঙ্গমাতা নয়ন আজ শুষ্ক এবং কেশ রুক্ষ, সব মিলিয়ে বঙ্গভূমি আজ আঁধারে আচ্ছন্ন। তাই কবি বঙ্গমাতার উদ্দেশ্যে এই মন্তব্যটি করেছে।